আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের চাকরি অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুতে আমরা দেখিনি বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং ওয়েবসাইটে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলো। দৈনিক আমাদের সময়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারি কমিশন সচিবালয়, পুরাতন বিমানবন্দর ভবন, তেজগাঁও, ঢাকা। পদের নাম যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, সিভিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। শিল্প মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের জেলা ক্রীড়া অফিসার। সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। অ্যাসিস্ট্যান্ট লাইসেন্সিং অফিসার ফর ড্রাগ। অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগে মনিটরিং সেলের কম্পিউটার প্রোগ্রামার। সহযোগী অধ্যাপক, ডেন্টাল প্রোস্থোডন্টিক্স। সহযোগী অধ্যাপক, অ্যানাটমি উইথ হিস্টোলজি। আবেদনের শেষ তারিখ 30 জুন 2009। দৈনিক যুগান্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান প্রকৌশলীর কার্যালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, রমনা। পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা, সার্ভেয়ার, মালি। আবেদনপত্রের শেষ তারিখ 25 জুন 2009। দৈনিক সমকাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম। পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম উপমহাব্যবস্থাপক। আবেদনের শেষ তারিখ 2 জুলাই 2009। jobs.a1.com, ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম সেলস প্রমোশন অফিসার, লজিস্টিক অফিসার। আবেদনের শেষ তারিখ 10 জুন 2009। ডাটা এজ লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম সেলস স্পেশালিস্ট, হার্ডওয়্যার সাপোর্ট স্পেশালিস্ট, সফটওয়্যার সেলস স্পেশালিস্ট। আবেদনের শেষ তারিখ 10 জুন 2009। জ্ঞানকি গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম সেলস প্ল্যানিং অফিসার, এইচআর অ্যাডমিন অফিসার। আবেদনের শেষ তারিখ 30 জুন 2009। চাকরি বিজ্ঞাপনগুলো দেখলাম। আজ jobs.com-এ জ্ঞানকি গ্রুপের চাকরি দুটি বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে। পদের নাম অ্যাডমিন অফিসার এবং অন্যটি হচ্ছে সেলস প্ল্যানিং অফিসার। এই দুটি চাকরি নিয়ে আজ কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন জ্ঞানকি গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর মাইনুদ্দিন মানু। কেমন আছেন? জি ভালো, ধন্যবাদ। তো অ্যাডমিন অফিসার যে পদটির জন্য আপনারা লোক চেয়েছেন, তাদের কাজটা কি এবং কাজের পদ্ধতিটা কেমন? অ্যাডমিন অফিসার মূলত হলে সে প্রশাসনিক কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করবে। আমাদের এখানে যে সেলসের লোক আছেন, আমাদের হেড অফিসে যে সকল ম্যান পাওয়ার আছেন, ফ্যাক্টরিতে যে সকল ম্যান পাওয়ার আছেন, তার ম্যানেজারিয়াল যে ডিপার্টমেন্টগুলো জড়িত আছে এটার সাথে, অ্যাডমিন অফিসার তাদের প্রশাসনিক কাজগুলো সবসময় নিয়ন্ত্রণ করবে। আচ্ছা আচ্ছা, আপনার 2 বছর এক্সপেরিয়েন্স চেয়েছেন অ্যাডমিন অফিসারের জন্য। জি জি। মনে করেন যে একটা খুব স্মার্ট পারসন, তার এক্সপেরিয়েন্সটা নেই, এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা ভালো, তো সেক্ষেত্রে আপনারা কি তাকে কনসিডার করবেন কিনা? না, আমাদের কনসেপ্টটা এখানে একটু আলাদা আছে। আমরা যে কয়েকদিন আগে জবসনে আমাদের একটা অ্যাডভার্টাইজমেন্ট ছিল, আপনি দেখেছেন কিনা জানি না, সেখানে আমাদের একদম লেখা ছিল নো নিড এনি এক্সপিরিয়েন্স ফর দিস জব, এন্ট্রি লেভেল জব। আমরা আমাদের কোম্পানিতে ম্যাক্সিমাম জবই এন্ট্রি লেভেল করে থাকি। এখানে একটু ডিফার করেছে, আমাদের 2জন অ্যাডমিন অফিসার ছিলেন, তার ভিতরে একজন রিজাইন করেছেন। তো এই মুহূর্তে আমাদের যে ম্যান পাওয়ার আছে তাদের একটু ম্যানেজমেন্টের জন্য একটু আমরা এক্সপিরিয়েন্স চেয়েছি। আপনারা যখন লোক নিয়োগ করছেন একটা অ্যাডমিন অফিসার পদের জন্য, আপনি ইন্টারভিউ বোর্ডে থাকেন, সচরাচর কি ধরনের আপনারা প্রশ্ন করেন? আমরা মূলত দেখি যে একাডেমিকটাকে আমরা খুব একটা ইম্পর্টেন্স দেই না, জানি না অন্য জায়গায় কি করেন। আমরা দেখি যে তার ক্রিয়েটিভিটি কি আছে। আমরা কিছু প্রশ্ন অবধারণা করি, প্রশ্নগুলির উপরে তার অ্যান্সারগুলো কিভাবে আসতেছে আমার দিকে। একটা কাজের এগেইনস্টে তাকে আমরা রিক্রুট করব, এখান থেকে আউটপুটটা কি হবে। মেইনলি তার ক্রিয়েটিভিটি এবং এন্ট্রি লেভেল হোক, আমি তাকে শিখিয়ে নিব, আমি তাকে ট্রেন্ড আপ করাবো, কিন্তু কাজটার প্রতি তার আন্তরিকতা থাকতে হবে, তার কাজ শিখার আগ্রহ থাকতে হবে। দ্যাটস এনাফ, এবং তাহলে একটা ছেলে খুব ভালো করবে। আপনার কোম্পানিতে বর্তমানে কতজন কর্মকর্তা কিংবা কর্মচারী আছেন? কর্মচারী মিলে আমাদের হেড অফিস বেজ আছে প্রায় 84, ফ্যাক্টরিতে হিসাবটা আমার কাছে নাই, গত মাসে আরো বেশ কিছু রিক্রুট হয়েছে, তাও প্রায় নিয়ার অ্যাবাউট 50 অ্যাবাভ হবে। আপনার যখন অ্যাপ্লিকেশনগুলো জমা পড়ে, নিশ্চয়ই অনেক অ্যাপ্লিকেশনে জমা পড়ে, তো সেখান থেকে বায়োডাটা বাছাই করার ক্ষেত্রে আপনার কোন বিষয়টার দিকে নজর দেন? বায়োডাটা বাছাই করার ক্ষেত্রে আমরা অনেকগুলি ব্যাপারগুলো দেখি। যেমন আমার যে লেভেল আছে, আমাদের কোম্পানির একটা এক্সপেকটেশন আছে, অনেকের এক্সপেকটেশন থাকে, স্যালারি এক্সপেকটেশন, এই জিনিসগুলিকে আমরা মূল্যায়ন করি। অনেকে আবার দেখা যায় যে এক জায়গায় এক্সপিরিয়েন্স আছে, আমি চাইতেছি যে না, আমি এন্ট্রি লেভেল জব নিব, যে ছেলেগুলি অন্য জায়গায় সুযোগ পাচ্ছে না, আমি তাদেরকে রিক্রুট করে একটু ট্রেন্ড আপ করবো। ট্রেনিং টাইমে আমরা কিছু ধরেন যে আমি 10 জন নিব, দেখা গেল আমি 30 জনের মতো নিই। আমরা নিজস্ব কোম্পানির খরচে এবং তাদের টিএ দিয়ে সবকিছু বিয়ার করার পরে তারা ট্রেন্ড আপ করি। এই ট্রেন্ডগুলো যে সকল ছেলেপেলেগুলো বেশ ভালো করে, ওর থেকে আমরা যাচাই করে আমরা রিক্রুট পার্মানেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দিই। বাকিদেরকে আমরা বলি তোমরা আবার এখানে ইচ্ছা করলে তোমরা আবার এখানে ট্রেনিং এ থাকতে পারো, আমরা এটা করব।
তার মানে আপনারা ট্রেনিং করার জন্য কোনো টাকা নিচ্ছেন না? নো নো নো, বরঞ্চ কোম্পানি তাদের ফান্ড থেকে তাদের জন্য আসলো গেল টিএ এবং ডিএ, নাস্তা চা পানি এগুলোর ব্যবস্থা আমরা করি। আচ্ছা, আপনার আরেকটি চাকরি বিজ্ঞাপন ছিল সেলস প্ল্যানিং অফিসার। জি জি। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতাটা আপনি কি চেয়েছেন? সেলস প্ল্যানিং অফিসার মূলত আমরা এখানে এন্ট্রি লেভেল জবই ধরতে পারেন, কিছু কিছু ক্ষেত্রে আমরা 2 বছর এক্সপিরিয়েন্স দিচ্ছি, কারণ সেলস প্ল্যানিং অফিসার কয়েকটা পোস্ট নেওয়া হবে। এর ভিতর থেকে দেখা যাবে যে আমরা 3-4 জনকে এক্সপিরিয়েন্স নিব, বাকিগুলি আমরা এন্ট্রি লেভেল থেকে নিব। যারা এখন সেলস প্ল্যানিং এ আছে কিছু এক্সপিরিয়েন্স, ওরা এদেরকে ট্রেন্ড আপ করে এই পর্যায়ে নিয়ে আসবেন। এবং আমাদের যে অর্গানোগ্রাম আছে কোম্পানির, এর ভিতরে আমরা উপরের লেভেলে বেশ একটা পোস্ট খালি রেখেছি। এই নিচের থেকে যারা যাবে তারা যদি উপরের দিকে তার যদি পদোন্নতির সুযোগ না থাকে, সে কিন্তু এখানে খুব একটা কমফোর্ট ফিল করবে না যে আমি কাজ করলাম এরপর আমার পদোন্নতি কোথায়, আমার স্যালারি বাড়বে কোথায়। একজন সেলস প্ল্যানিং অফিসারের জব রেসপন্সিবিলিটিটা কি? সেলস প্ল্যানিং অফিসার বলতে আসলে মার্কেটিং এবং সেলস দুইটার ভিতরে সে কিন্তু একটা সমন্বয় সৃষ্টি করবে। সে সেলসের প্ল্যান করবে, প্ল্যান করে ওই প্ল্যান মোতাবেক সে মার্কেটিংকে তার তথ্যগুলো প্রোভাইড করবে, মার্কেটিংগুলি তার এখান থেকে অর্ডার ইমপ্লিমেন্ট করে সেলসে এটা ডেলিভার করবে। টোটাল মার্কেটিং প্ল্যানটা তার উপরে ডিফার করতেছে। একটা ইন্টারভিউ বোর্ডে আপনি যখন থাকেন তখন আপনারা কি তার একটা ক্যান্ডিডেটের রেজাল্টটাকে গুরুত্ব বেশি দেন নাকি? আসলে বলবো কি, ইন্টারভিউ বোর্ডে আমি সচরাচর থাকি না, এজন্য থাকি না, আমার একটু উইকনেস চলে আসে। ইন্টারভিউ বোর্ডে দুইটা ছেলেকে আমি যাকে দেখি তাকে নিতে ইচ্ছে করে, যার জন্য ইন্টারভিউ বোর্ডে আমি থাকি না। আমার একটা বোর্ড আছে, করা আছে, ওরা থাকে। এট দি এন্ড পয়েন্টে আমি থাকি, কারণ ওরা বলে যে স্যার আপনি থাকলে আমরা কোনো লোককে সিলেক্ট করতে পারি না, আপনি সবাইকে নিয়ে যাওয়ার জন্য বলে দেন। কারণ যে সকল ছেলে MBA হোক বা ডিগ্রি লেভেল হোক আসে এখানে, আমার মনে হয় যে একটা আগ্রহ ইচ্ছা করে আসছে এই চাকরিটা তার হবে, আমি তাকে ব্যাক করাই দিব, এটা আমার জন্য কেন যেন খারাপ লাগে। আমার একটা হিস্ট্রি বলি, আমি গভর্নমেন্ট জব করতাম, আই ওয়াজ সায়েন্টিফিক অফিসার ইন লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট, বাট আমি জব ছেড়েছি শুধু এই চাকরি লেভেলে কর্মসংস্থানের সৃষ্টি করব, আমি একটা প্রতিষ্ঠান করব, কর্মসংস্থান হবে, এটা আমার একটা মোটো ছিল এবং আমি এটা করার জন্য অনেক পরিশ্রম করতেছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। তো আমি আরেকটা বিষয় জানতে চাচ্ছি যে আপনাদের অফিসে লেডিস এবং জেন্টস কোন রকম ডিসক্রিমিনেশন হয় কিনা বা কাজের পরিবেশটা কেমন? কাজের পরিবেশটা অত্যন্ত ভালো। আমাদের কোনো আজকে লেডিস যদি এখানে থাকতো উপস্থিত আপনি দেখতে পারতেন, এবং লেডিসরা আমাদের অফিসে কাজ করে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করতেছে, যে ভালো একটা এনভায়রনমেন্ট বিরাজ করতেছে এখানে। এটা অবশ্য টপ ম্যানেজমেন্ট থেকে ডিপেন্ড করে যে এই অফিসের ম্যানেজমেন্টটা ভালো থাকবে। আমি আপনাকে বেসিক্যালি যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে, জি এটা হয়তো থাকেন না, বাট ইন্টারভিউ বোর্ডে কি আপনারা রেজাল্টটাকে বেশি গুরুত্ব দিবেন নাকি ইন্টারভিউ বোর্ডকে প্রার্থী কতটা স্যাটিসফাইড করতে পারছে সেটাকে গুরুত্ব দিবেন? না, প্রার্থী কতটা স্যাটিসফাইড করতে পারতেছে এটা রেজাল্টও আমরা খুব একটা ইম্পর্টেন্স হিসেবে নিই না। রেজাল্ট তার প্রিভিয়াস রেজাল্টটা একটু দেখা হয়, যেমন যে মেট্রিক থেকে রেজাল্ট করে আসছে, ইন্টারমিডিয়েট পাস করে আসছে, একটা গতানুগতিক একটা ধারা দেখা হয়, বাট এরপরে তার হলো টোটালটা এটা নলেজ আইকিউর ব্যাপার এবং তার ক্রিয়েটিভিটির ব্যাপার, এটা আমাদের কাছে একটা অ্যাসেট। দর্শক, অনুষ্ঠানটি শেষ করার আগে আজকে চাকরি বিজ্ঞাপনগুলো আমরা আরো একবার দেখে নিই। দৈনিক আমাদের সময়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ সরকারি কমিশন সচিবালয়, পুরাতন বিমানবন্দর ভবন, তেজগাঁও, ঢাকা। পদের নাম যোগাযোগ মন্ত্রণালয়ের অধীন সড়ক ও জনপথ অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী, সিভিল। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। শিল্প মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা। শিল্প মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের জেলা ক্রীড়া অফিসার। সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি। অ্যাসিস্ট্যান্ট লাইসেন্সিং অফিসার ফর ড্রাগ। অর্থ মন্ত্রণালয়ের অধীন অর্থ বিভাগের মনিটরিং সেলের কম্পিউটার প্রোগ্রামার। সহযোগী অধ্যাপক, ডেন্টাল প্রোস্থোডন্টিক্স। সহযোগী অধ্যাপক, অ্যানাটমি উইথ হিস্টোলজি। আবেদনের শেষ তারিখ 30 জুন 2009। দৈনিক যুগান্তর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রধান প্রকৌশলীর কার্যালয়, সড়ক ও জনপথ অধিদপ্তর, সড়ক ভবন, রমনা। পদের নাম সহকারী গবেষণা কর্মকর্তা, সার্ভেয়ার, মালি। আবেদনপত্রের শেষ তারিখ 25 জুন 2009। দৈনিক সমকাল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বিএসসি ভবন, সল্টগোলা রোড, চট্টগ্রাম। পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি। পদের নাম উপমহাব্যবস্থাপক। আবেদনের শেষ তারিখ 2 জুলাই 2009। jobs.a1.com, ম্যাকডোনাল্ড বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম সেলস প্রমোশন অফিসার, লজিস্টিক অফিসার। আবেদনের শেষ তারিখ 10 জুন 2009। ডাটা এজ লিমিটেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম সেলস স্পেশালিস্ট, হার্ডওয়্যার সাপোর্ট স্পেশালিস্ট, সফটওয়্যার সেলস স্পেশালিস্ট। আবেদনের শেষ তারিখ 10 জুন 2009। জ্ঞানকি গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের নাম সেলস প্ল্যানিং অফিসার, HR অ্যাডমিন অফিসার। আবেদনের শেষ তারিখ 30 জুন 2009।
চাকরি বিজ্ঞাপনগুলো দেখলাম। আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আবারও দেখা হবে আপনাদের সাথে এই সময়ে চ্যানেল আইতে। চাকরি বিষয়ে জানার জন্য অবশ্যই অনুষ্ঠানটি দেখবেন। আপনারা সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন।